হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 5 অর্থাৎ লাইটের থার্ড পার্ট অর্থাৎ রিফ্র্যাকশন অফ লাইট নিয়ে আলোচনা করব। তো রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ বলতে কী বোঝো, আলোর প্রতিসরণের ডেফিনেশন কি, তার মূল যে থিওরি সেই থিওরি কি, এবং রিফ্র্যাকশানের যে বেসিক দুটো সূত্র আছে অর্থাৎ প্রতিসরণের দুটো সূত্র, সেই দুটো সূত্র পড়াবো। তারপর সেখান থেকে প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্ক সেগুলো কি, সেগুলো নিয়ে ইন ডিটেইলড আলোচনা করা হবে। এবং তারপরে প্রতিসরাঙ্কের সাথে বিভিন্ন রাশিসমূহের সম্পর্ক অর্থাৎ প্রতিসরাঙ্কের সাথে আলোর গতিবেগের সম্পর্ক, প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং চ্যাপ্টারের শেষে প্রতিসরাঙ্কের সাথে যে প্রতিসরণের ফলে আলোকরশ্মির যে চ্যুতি বা ডেভিয়েশন অফ আ রে ডিউ টু রিফ্র্যাকশন সেগুলো নিয়ে পুরোপুরি ক্লাস হবে। তো এই ক্লাসের পুরো পিডিএফ ফরম্যাটে নোট ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এখানে যা যা লেখানো হবে সব কিছু ওই পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে। তো আজকে আমরা পড়বো রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। তো প্রতিসরণ বিষয়টা কি, তো ক্লাস 8-9-এ তোমরা পড়ে এসছো বেসিক যে জায়গাটা। প্রতিসরণ মানে কি, প্রতিসরণ মানে হচ্ছে বেসিক যে বেন্ডিং অফ লাইট অর্থাৎ আলোর বেন্ড হওয়া, হোয়েন ইট পাসেস বা হোয়েন ইট কামস টু ওয়ান মিডিয়াম বাই আনাদার মিডিয়াম অর্থাৎ কোনো একটা মাধ্যম থেকে অপর মাধ্যমে যখন কোনো একটা আলোকরশ্মি পাস করে তখন আলোকরশ্মির গতিপথে কিছুটা পরিবর্তন হয় বা আলোকরশ্মির গতিপথটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। এই ঘটনাকে রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ বলে। তাহলে রিফ্র্যাকশন অফ লাইট হচ্ছে বেসিক্যালি বেন্ডিং অফ লাইট অর্থাৎ আলোর বেন্ড হয়ে যাওয়া। তো এই বেন্ডিংটা কী ভিত্তিতে হয় সেগুলো আমরা দেখব। তো রিফ্র্যাকশন অফ লাইটের তাহলে বেসিক ধারণা কি, যে কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দুই মাধ্যমের বিভেদ তলে এসে আলোটা পড়লো বা দুই মাধ্যমের বিভেদ তলে এসে আলোটা আপতিত হলো। তো কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে তখন আপতিত আলোকরশ্মিটা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আলোকরশ্মিটা প্রথম মাধ্যমে পুনরায় ফিরে গেছিলো, দ্বিতীয় মাধ্যম কর্তৃক প্রতিফলনের পর পুনরায় প্রথম মাধ্যমে ফিরে গেছিল। কিন্তু রিফ্র্যাকশন অফ লাইট হচ্ছে যে আলো পুনরায় প্রথম মাধ্যমে ফিরবে না, বরং প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে এবং তার গতিপথ বা ডাইরেকশানে কিছুটা পরিবর্তন হবে। তো সেই ডাইরেকশানে পরিবর্তনটা কী হিসাবে হয় বলছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোকরশ্মির প্রতিসরণ ঘটে তখন আলোটা অভিলম্বের দিকে সরে আসে অর্থাৎ টুয়ার্ডস দ্য নর্মাল আলোর বেন্ডিংটা হয়। এবং ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলোর প্রতিসরণ ঘটে তখন আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যায় বা ফার অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তো এই বিষয়টা মাথায় রাখতে হয় যে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি বা প্রতিসরণের ফলে আলোকরশ্মি কোন দিকে ডেভিয়েট হচ্ছে। যদি আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ ঘটে তখন আলোটা অভিলম্বের দিকে সরে আসে বা টুয়ার্ডস দ্য নর্মাল আলোর প্রতিসরণ ঘটে। যদি আলোটা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ ঘটে তখন আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যায় বা ফার অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বা আউটওয়ার্ড দ্য নর্মাল আলোকরশ্মির প্রতিসরণ ঘটে। তাই লঘু থেকে ঘনতে যখন আলোর প্রতিসরণ ঘটছে বা রেয়ারের মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম তখন অভিলম্বের দিকে সরে আসে, এবং ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারের মিডিয়ামে যখন প্রতিসরণ ঘটে তখন আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। রিফ্র্যাকশন অফ লাইটের যে নোটেশনগুলো, যে কোনটা কী সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো ধরে নাও যে এটা হচ্ছে এয়ার মিডিয়াম এবং এটা হচ্ছে গ্লাস মিডিয়াম। তাহলে এই মিডিয়ামটা হচ্ছে গ্লাস বা কাঁচ, তাহলে এটা হচ্ছে একটা কাঁচ মাধ্যম এবং উপরের মাধ্যমটা নিচের মাধ্যমটা হচ্ছে এয়ার মিডিয়াম বা বায়ু মাধ্যম। তাহলে কোনো একটা আলোকরশ্মি এও, সেই এও আলোকরশ্মিটা বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে সিডি কোনো একটা প্রতিসারক তলের উপর এসে আপতিত হয়েছে বা সিডি কোনো একটা তলের উপর এসে আপতিত হয়েছে। তাহলে এও আলোকরশ্মিটাকে বলি আমরা আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে, অর্থাৎ যে আলোকরশ্মিটা প্রতিসারক তলের উপর এসে পড়ে সেই আলোকরশ্মিটাকে আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে বলে। একই ঘটনা আমরা রিফ্লেকশন অফ লাইটও দেখেছিলাম, যে আলোকরশ্মিটা প্রতিফলকের উপর এসে পড়ছে সেটাই আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে। তাহলে এক্ষেত্রে এও আলোকরশ্মিটা ইনসিডেন্ট রে বা আপতিত আলোকরশ্মি। এবার ও বিন্দুটাকে বলি আমরা আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্স বিষয়টা কি বলছে, প্রতিসারক তলের ওপর যে বিন্দুতে আলোকরশ্মিটা এসে পড়ছে, প্রতিসারক তল হচ্ছে সিডি, তাহলে এই সিডি তলটার ওপর যে বিন্দুতে আলোকরশ্মিটা এসে পড়ছে সেই বিন্দুটাকে বলে পয়েন্ট অফ ইনসিডেন্স বা আপতন বিন্দু।
তাহলে ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স, কারণ ও বিন্দুতে এ ও আলোক রশ্মিটা এসে পড়েছে। সিডি যে তলটা, সেই সিডি তলটাকে বলে দুই মাধ্যমের বিভেদ তল, কারণ এটা বাতাস আর কাচ এই দুটো মাধ্যমের একটা বিভেদ তল হিসাবে কাজ করছে। এই ওপরের অংশটা বাতাস, নিচের অংশটা কাচ। তো সিডি যে তলটা, সেই সিডি তলকে বলে দুই মাধ্যমের বিভেদ তল বা প্রতিসারক তল। প্রতিসারক তল কেন বলে? কারণ সিডি তল বরাবর আলোর প্রতিসরণ ঘটছে। এক্ষুনি দেখবো যে সিডি তল বরাবর আলোর প্রতিসরণ ঘটবে। তো সিডিকে আমরা প্রতিসারক তল বা দুই মাধ্যমের বিভেদ তল হিসাবে চিনি। এবার দেখো, এয়ার হচ্ছে লঘু মাধ্যম এবং কাচ হচ্ছে ঘন মাধ্যম। এটা একটা বেসিক ফান্ডামেন্টাল জায়গা। এরপর যখন আমরা প্রতিসারাঙ্ক পড়াবো তখন দেখবো যে যার প্রতিসারাঙ্ক বেশি সে ঘন মাধ্যম, অর্থাৎ সেই মাধ্যমের মধ্যে দিয়ে আলোর যে স্পিড, সেই স্পিড কিন্তু কমে যায়। এবং যে মাধ্যমের প্রতিসারাঙ্ক কম সেটা রেয়ার আর মিডিয়াম বা লঘু মাধ্যম। এবং লঘু মাধ্যমের মধ্যে দিয়ে যখন আলো যায় তখন সে অনেক ফাস্ট মুভ করে। তাহলে এ ও আলোক রশ্মিটা যখনই কাচের উপর গিয়ে পড়লো তখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটবে। তো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ফলে আলোটা অভিলম্বের দিকে সরে আসে। তাহলে এবার আমাদের অভিলম্ব লাগবে বা একটা নর্মাল লাগবে। তো নর্মাল বিষয়টা কি? নর্মাল মানে হচ্ছে যে ও বিন্দুতে সিডি তলের ওপর আমরা একটা অভিলম্ব অঙ্কন করব, যেটা হচ্ছে কে এম বা ও কে, এরমভাবে বলতে পারো যে ও কে হচ্ছে একটা অভিলম্ব বা নর্মাল। ও থেকে কে, এই যে নর্মালটা, এটাকে বলে পারপেন্ডিকুলার অন ও, অর্থাৎ ও বিন্দুতে আমরা একটা পারপেন্ডিকুলার অঙ্কন করেছি সিডি তলের ওপর। তো আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর একটা অভিলম্ব হচ্ছে কে এম বা ও কে। তাহলে ওকে হচ্ছে আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর একটা অভিলম্ব। এবার আপতন কোণ আর প্রতিসরণ কোণ কি? আপতন কোণ হচ্ছে আপতিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব, এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও কে হচ্ছে আই, অর্থাৎ আই স্মল আই দিয়ে আমরা ডিনোট করি আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অর্থাৎ এ ও এবং ও কে এই দুটো সরলরেখার মাঝের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ। একইভাবে প্রতিসৃত আলোক রশ্মি ও বি, তো প্রতিসৃত আলোক রশ্মি বা রিফ্র্যাক্টেড রে, এবং ও এম অর্থাৎ আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব, এদের মাঝের কোণটাকে বলি আমরা প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও কে হচ্ছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল বি ও এম হচ্ছে প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে এ ও কে হচ্ছে আপতন কোণ, অর্থাৎ আপতিত আলোক রশ্মি এবং অভিলম্ব, এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে আই। প্রতিসৃত আলোক রশ্মি এবং অভিলম্ব, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আর। তো তোমরা এখানে বলতে পারো যে কেন আলোক রশ্মিটা সোজাসুজি গেল না, কেন আলোক রশ্মিটা অভিলম্বের দিকে বেন্ড হয়ে গেল? তো এর কারণ হচ্ছে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোটা প্রবেশ করলো তখন আলোটা অভিলম্বের দিকে সরে এলো। অর্থাৎ আলোর যাওয়ার কথা ছিল সোজাসুজি, কিন্তু প্রতিসারক তলটা থাকার জন্য বা গ্লাস মিডিয়ামটা থাকার জন্য আলোটা অভিলম্বের দিকে সরে এলো। এ পথে যাচ্ছিল, ও বি পথে প্রতিসৃত হলো। তো এটাই হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট বা প্রতিসরণের বেসিক ধারণা। তাহলে বেসিক রিফ্র্যাকশন অফ লাইটের ডেফিনেশন কি? বলছে কোনো একটা আলোক রশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে এসে আলো আপতিত হয়, তখন আপতিত আলোক রশ্মিটা দিক পরিবর্তন করে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এই ঘটনাকে রিফ্র্যাকশন অফ লাইট বা প্রতিসরণ বলে। এবং প্রতিসরণের ক্ষেত্রে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের জন্য আলো অভিলম্বের দিকে সরে আসে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের জন্য আলো অভিলম্ব থেকে দূরে সরে যায়। এবং এর যে মূল নোটেশনগুলো, যে কাকে এ ওকে বলে আপতিত আলোক রশ্মি, ও বিকে বলে প্রতিসৃত আলোক রশ্মি বা রিফ্র্যাক্টেড রে, ও বিন্দুকে বলে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স, এবং ও বিন্দুতে সিডি তলের উপর তুমি যদি একটা লম্ব অঙ্কন করো, সেই লম্বটাকে বলে আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব। এবং আপতিত আলোক রশ্মি এবং অভিলম্ব এদের মাঝের যে অ্যাঙ্গেল সেটা আপতন কোণ, এবং প্রতিসৃত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত যে অভিলম্ব, এদের মাঝের যে অ্যাঙ্গেল দ্যাট ইজ প্রতিসরণ কোণ। তো অ্যাঙ্গেল এ ও কে হচ্ছে স্মল আই দিয়ে আপতন কোণকে ডিনোট করা হয়, এবং অ্যাঙ্গেল বি ও এম এই কোণটা হচ্ছে স্মল আর বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরণ কোণ।
এরপর হচ্ছে লজ অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণের সূত্র। তো প্রতিফলন যখন আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে, তো প্রতিফলনে আমরা দেখেছিলাম যে প্রতিফলনেরও দুটো বেসিক সূত্র আছে, যে আপতিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি এবং অভিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব, সেই অভিলম্ব, এই তিনজন সবসময় একই সমতলে থাকে এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা সর্বদা সমান। তো এক্ষেত্রেও লজ অফ রিফ্র্যাকশনও কিছুটা সেরমই। তো লজ অফ রিফ্র্যাকশনেরও বেসিক দুটো সূত্র আছে। প্রথম সূত্র কি বলছে, যে আপতিত আলোকরশ্মি এ ও, প্রতিসৃত আলোকরশ্মি ও বি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের ওপর অঙ্কিত অভিলম্ব ওকে, এই তিনজন সবসময় একই সমতলে থাকবে, অর্থাৎ তিনজন সবসময় একটা নির্দিষ্ট প্লেনে থাকবে, একটা নির্দিষ্ট সমতলে এই তিনজন সবসময় থাকবে। তাহলে লজ অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে যে আপতিত আলোকরশ্মি, প্রতিসৃত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। সেকেন্ড সূত্র বলছে যে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক কালারের আলোকরশ্মি, যে হ্যাঁ লাল বর্ণের আলোকরশ্মি বা সবুজ বর্ণের আলোকরশ্মি, নীল বর্ণের আলোকরশ্মি, কোনো একটা স্পেসিফিক কালারের আলোকরশ্মি এবং দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য তুমি মিডিয়াম বারবার চেঞ্জ করলে তখন সেটা হবে না, কোনো নির্দিষ্ট দুটো মাধ্যম লাগবে, দুটো স্পেসিফিক মিডিয়াম লাগবে। তাহলে দুটো স্পেসিফিক মিডিয়ামের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি বা কোনো একটা নির্দিষ্ট কালারের আলোকরশ্মি এবং দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য দুটো স্পেসিফিক মিডিয়াম আছে, তো দুটো স্পেসিফিক মিডিয়ামের জন্য সাইন আই বাই সাইন আর, অর্থাৎ আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, আপতন কোণের সাইন মানে সাইন আই, প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এই যে রেশিওটা এটা কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে। ধ্রুবক মানে এর ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, এটা একটা স্পেসিফিক ভ্যালু। তো এই সাইন আই বাই সাইন আর যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিই মিউ, এটাকে লেখা হয় মিউ বলা হয় এটাকে। মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এখান থেকে আমাদের প্রতিসরাঙ্কের ধারণা চলে এলো যে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি এবং দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক কালারের লাইট তুমি যদি ফেলো প্রতিসারক তলের ওপর এবং দুটো নির্দিষ্ট মিডিয়ামের জন্য, মিডিয়াম যদি চেঞ্জ হয়ে যায় তখন হবে না, তো দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক হয় এবং এই ধ্রুবকটাকে বলা হয় মিউ বা প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্কের ডেফিনেশন এটাই, যে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি এবং দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের রেশিওটা, এটাকেই বলা হয় প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবং এই সূত্রটাকে স্নেলস ল বা স্নেলের সূত্র বলে, যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এই ফর্মুলাটা প্রচুর জায়গায় কাজে লাগবে। এরপর যখন আস্তে আস্তে চ্যাপ্টারগুলো বাড়বে, এরপর আছে সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, তারপর লেন্সের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। তো সব ক্ষেত্রে কিন্তু এই স্নেলস ফর্মুলাটা লাগবে, যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক হয়, অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এবং এই কনস্ট্যান্ট ফর্মুলাটাকে স্নেলস ল বা স্নেলের সূত্র বলে। তো স্নেলের সূত্র অনেক সময় পরীক্ষায় দেয় যে স্নেলের সূত্র কোনটা, তো স্নেলের সূত্র হচ্ছে প্রতিসরণের সেকেন্ড ল, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি এবং দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক, অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু অলওয়েজ কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট ফর্মুলাটাকেই আমরা দিই বা এই কনস্ট্যান্টটাকেই আমরা ডিনোট করি মিউ দিয়ে। মিউ মানে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। মিউকে ডিনোট করা হয় এইভাবে, এই চিহ্নটা দিয়ে আমরা মিউকে ডিনোট করি। তো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এটাই হচ্ছে স্নেলস ল বা স্নেলের সূত্র। তো লজ অফ রিফ্র্যাকশন এই দুটো, বা প্রতিসরণের সূত্র কী কী? তো প্রতিসরণের বেসিক দুটো সূত্র আছে। প্রথম বলছে যে আপতিত আলোকরশ্মি, প্রতিসৃত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের ওপর অঙ্কিত অভিলম্ব, এই তিনজন সবসময় একটা নির্দিষ্ট প্লেনে থাকবে। সেকেন্ড বিষয়, যে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি এবং দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট এবং সেই কনস্ট্যান্টকেই বলা হয় প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই মিউটাকে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে। এরপর একটা বেসিক কোশ্চেন, যে লম্ব আপতন বলতে কী বোঝো বা নর্মাল ইনসিডেন্স বলতে কী বোঝো? তো নর্মাল ইনসিডেন্স আমরা প্রতিফলনের ক্ষেত্রে দেখেছিলাম
যে কোনো একটা প্রতিফলক তলের ওপর কোনো একটা আলোকরশ্মিকে যদি লম্বভাবে ফেলা হয় সেক্ষেত্রে আলোকরশ্মিটা লম্বভাবে প্রতিফলিত হয়, কারণ সেক্ষেত্রে আপতন কোণের ভ্যালু 0। তো আপতন কোণের ভ্যালু 0 হলে প্রতিফলন কোণের মানটাও 0 হয়, অর্থাৎ আই ইকুয়াল টু 0 হলে আর ইকুয়াল টু 0, অর্থাৎ আলোটা লম্বভাবে ফেলেছি প্রতিফলকের ওপর, আলোটা লম্বভাবে প্রতিফলিত হয়েছে, এটা লম্ব আপতন ছিল। এক্ষেত্রে লম্ব আপতন বিষয়টা কি, তো খাতার উপরে হেডিং দাও যে লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। তো নর্মাল ইনসিডেন্স বিষয়টা কি বা লম্ব আপতন বিষয়টা কি বলছে যে কোনো একটা আলোকরশ্মিকে সিডি তলের উপর বা প্রতিসারক তলের উপর যদি লম্বভাবে ফেলা হয়, অর্থাৎ কোনো একটা প্রতিসারক তল আছে, সেই প্রতিসারক তলের উপর লম্বভাবে আমি আলোকরশ্মিকে ফেলছি, তাহলে এ ও আলোকরশ্মিটা হচ্ছে লম্বভাবে ফেলা একটা আপতিত আলোকরশ্মি, অর্থাৎ কোনো একটা প্রতিসারক তলের উপর সিডি তলের উপর আলোকরশ্মিটাকে লম্বভাবে ফেলছি। তো যখনই আমি লম্বভাবে ফেলবো তখন আপতিত আলোকরশ্মি এ ও, তাহলে আপতিত আলোকরশ্মি হচ্ছে এ ও বা ইনসিডেন্ট রে হচ্ছে এ ও, এবং আপতন বিন্দু হচ্ছে ও, তাহলে আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব সেটাও হচ্ছে এ ও। তাহলে এ ও আর এ ও এদের মাঝের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, কারণ আপতিত আলোকরশ্মি এটা, আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অভিলম্ব এটা। আপতন কোণ কাকে বলে, আপতিত আলোকরশ্মি আর আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব এদের মাঝের যে অ্যাঙ্গেলটা, তাহলে আপতিত আলোকরশ্মিও এটা, আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব এটা, তাহলে আপতন কোণের ভ্যালু 0 ডিগ্রি, অর্থাৎ এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, অর্থাৎ এক্ষেত্রে আই ইকুয়াল টু 0 ডিগ্রি। আই মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে আপতন কোণের ভ্যালুটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, এইমাত্র দেখলাম সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, মিউকে বলি প্রতিসরাঙ্ক, আই আপতন কোণ আর প্রতিসরণ কোণ। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে সাইন আই ইকুয়াল টু সাইন আরকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে মিউ ইন্টু সাইন আর, মিউ ইন্টু সাইন আর। এবার এক্ষেত্রে কন্ডিশন অনুযায়ী আই ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে আই ইকুয়াল টু 0 ডিগ্রি যদি হয় তাহলে এখানে আইয়ের জায়গায় 0 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর। এবার সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, এটা আমরা জানি যে সাইনের 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে সাইন 0 0, তো সাইন 0-র জায়গায় তুমি যদি 0 বসিয়ে দাও তাহলে মিউ সাইন আর ইকুয়াল টু 0, অর্থাৎ মিউ ইন্টু সাইন আর ইকুয়াল টু 0। এবার দেখো এক্ষেত্রে মিউ একটা রাশি, সাইন আর একটা রাশি, তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, মিউ আর সাইন আর এই দুটো রাশির গুণফল 0 হচ্ছে, তার মানে এদের মধ্যে যে কোনো একটা রাশির মান 0, দুটো রাশি বা দুটো ফাংশনের গুণফল যদি 0 হয় তখন তাদের মধ্যে যে কোনো একটা রাশির ভ্যালু 0, তাহলে আইদার মিউ 0 অর সাইন আর 0, তাহলে হয় মিউ 0 হবে অথবা সাইন আর 0 হবে। এবার প্রশ্নটা হচ্ছে কে 0 হবে, মিউ কখনো 0 হতে পারে না, বা কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, এটা আমরা এই লেকচারের শেষের দিকে গিয়ে দেখব যে মিউ কখনো 0 হতে পারে না, বা কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক কখনোই 0 হওয়া সম্ভব না। তাহলে মিউটা কিন্তু অলওয়েজ নট ইকুয়াল টু 0, তাহলে মিউটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সাইন আরকে 0 হতেই হবে, সাইন আর 0 মানে আর ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে মিউটা যেহেতু নট ইকুয়াল টু 0 সেহেতু সাইন আর ইকুয়াল টু 0, তো সাইন আর ইকুয়াল টু 0 হওয়ার জন্য, তাহলে মিউটা যেহেতু নট ইকুয়াল টু 0 সেই জন্য সাইন আর ইকুয়াল টু 0, তাহলে সাইন আর ইকুয়াল টু 0 মানে আর ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে আই ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য আর ইকুয়াল টু 0 ডিগ্রি হচ্ছে, আর ইকুয়াল টু 0 ডিগ্রি মানে আলোটা লম্বভাবে প্রতিসৃত হবে, বা আলোটা একদম সোজাসুজি পথে বেরিয়ে যাবে, আলোর কোনো ডেভিয়েশন হবে না, বা আলোর, আমরা এতক্ষণ পড়ছিলাম যে লঘু থেকে ঘনতে আলো প্রবেশ করছে, আলো অভিলম্বের দিকে সরে যাচ্ছে, ঘন থেকে লঘুতে আলো প্রবেশ করছে, আলো অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু কোনো একটা প্রতিসারক তলের উপর কোনো একটা আলোকরশ্মি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে আপতন কোণের ভ্যালু 0, তাহলে আই ইকুয়াল টু 0 হলে আর ইকুয়াল টু অলসো 0 হবে, আর ইকুয়াল টু 0 মানে আলোটা লম্বভাবে প্রতিসৃত হবে, বা আলোটা লম্বভাবে আলোর প্রতিসরণ ঘটবে। তাহলে কোনো একটা প্রতিসারক তলের উপর কোনো একটা আলোকে লম্বভাবে ফেলেছো, আলোটা লম্বভাবে প্রতিসৃত হবে, তার কোনো ডেভিয়েশন হবে না, এটাই হচ্ছে লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। তাহলে পুরো ভিডিওর লেকচারটা এখান থেকে টুকে নিতে পারো, অথবা
ডিসক্রিপশান বক্সে যাও, PDF এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নাও, যা যা পড়ানো হচ্ছে সব কিছু দেওয়া আছে। এবার আমরা পড়বো যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বিষয়টা কী। তো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বিষয়টা কী বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বিষয়টা কী। আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে, ধরে নাও এটা ওপরের মিডিয়ামটা এ মিডিয়াম এবং এই যে মিডিয়ামটা এটা বি মিডিয়াম, তাহলে এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। তাহলে কোনো একটা আলোকরশ্মি এও, আলোকরশ্মিটা এ মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দুই মাধ্যমের বিভেদ তলে এসে আলো আপতিত হলো। তাহলে কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে এসে আলো আপতিত হয়, তখন আপতিত আলোকরশ্মিটা দিক পরিবর্তন করে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এই ঘটনাকে রিফ্র্যাকশন অফ লাইট বলে আমরা দেখলাম। তাহলে এক্ষেত্রেও বিষয়টা সেরমই হচ্ছে যে এও আলোকরশ্মিটা ও বি পথে প্রতিসৃত হচ্ছে। তাহলে এও হচ্ছে আপতিত আলোকরশ্মি, ও বি হচ্ছে প্রতিসৃত আলোকরশ্মি, ও আপতন বিন্দু এবং ও ডি হচ্ছে আপতন বিন্দুতে প্রতিসারক তলের ওপর অঙ্কিত অভিলম্ব। আমরা এখানে ধরে নিচ্ছি যে এ মিডিয়ামটা লঘু মাধ্যম, বি মিডিয়ামটা ঘন মাধ্যম। কেন? কারণ এ থেকে বিতে যখন আলোর প্রতিসরণ ঘটবে সেই জন্যই আলোটা অভিলম্বের দিকে সরে আসছে। যদি এটা ঘন মাধ্যম হতো বা বিটা লঘু মাধ্যম হতো, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণের জন্য আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যেত, তাহলে প্রতিসৃত আলোকরশ্মিটা এই পথে প্রতিসৃত হতো। কিন্তু যেহেতু আমরা ধরে নিয়েছি যে এটা রেয়ারার মিডিয়াম, বিটা ডেন্সার মিডিয়াম, সেহেতু আলোটা অভিলম্বের দিকে সরে এসছে। তো আপেক্ষিক প্রতিসরাঙ্ক বিষয়টা কি বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বিষয়টা কি। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলছে যে আলোকরশ্মিটা এ মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে বি মাধ্যমে গিয়ে প্রবেশ করেছে বা বি মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটেছে। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আপতন কোণ হচ্ছে আই, প্রতিসরণ কোণ হচ্ছে আর, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে আই এবং অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হচ্ছে আর। তাহলে আপতন কোণ যদি আই এবং প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা দেখলাম যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এক্ষেত্রে এই মিউয়ের জায়গায় আমরা লিখব এ মিউ বি, অর্থাৎ এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। মানে এ মাধ্যম থেকে যেহেতু আলোটা বি মাধ্যমে এসেছে বা এ থেকে বিতে আলোর প্রতিসরণ ঘটেছে, সেহেতু আমরা বলবো যে সাইন আই বাই সাইন আর, অর্থাৎ আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন, এই যে রেশিওটা, এটা এ মিউ বির সাথে সমান। এ মিউ বি বিষয়টা কি? এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ বি মিডিয়াম উইথ রেসপেক্ট টু এ মিডিয়াম, অর্থাৎ এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক হচ্ছে সাইন আই বাই সাইন আর। কেন? যেহেতু এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটেছে, তাহলে এ থেকে বিতে যখন আলোর প্রতিসরণ ঘটবে তখন আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এ মিউ বি, অর্থাৎ এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে সাইন আই বাই সাইন আর। এবার একটা বিষয়, তাহলে এ মাধ্যম সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তো যখনই আমরা দুটো প্রতিসরাঙ্কের মধ্যে কম্পেয়ার করছি, তখনই সেটাকে বলছি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এম ইউ বি এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক, এটাই হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার এই রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা খুব সুন্দর ফর্মুলা আছে, সেটা কি বলছে? দেখো, আলোকরশ্মিটা এ থেকে বিতে প্রতিসরণ ঘটল, একইভাবে আলোর গতিপথ প্রত্যাবর্তনশীল বা রিভার্সেবল। রিভার্সেবল বিষয়টা কি? আলোটা যে পথে এসছে সেই পথে পুনরায় প্রতিফলিত হতে পারে। মানে ধরে নাও যে আলোকরশ্মিটা এই পথে প্রতিসৃত হলো, তো দর্পণে বা প্রতিসারক তলের যে নিচের তলটা, সেই নিচের তলটা দিয়ে যদি আলোর প্রতিফলন ঘটে, তাহলে আলোটা পুনরায় উপর দিকে আসবে এবং তারপর সে পুনরায় এ মাধ্যমে ফিরে যাবে। তাহলে আলোর গতিপথের ডাইরেকশনটা তখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই আলোকরশ্মিটা উপরের দিকে এলো এবং এই আলোকরশ্মিটা প্রতিসরণের পর অভিলম্ব থেকে দূরে সরে গেল। কেন? কারণ ঘনমাধ্যম হচ্ছে বি আর এটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে ঘন থেকে লঘুতে যখন আলোর প্রতিসরণ ঘটে তখন আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাওয়ার জন্য আলোটা এই পথে প্রতিসৃত হলো। তাহলে এক্ষেত্রে আপতিত আলোকরশ্মি বিও, প্রতিসৃত আলোকরশ্মি ও এ। তাহলে এক্ষেত্রে আপতিত আলোকরশ্মি বিও, প্রতিসৃত আলোকরশ্মি ও এ। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বিষয়টা কি? আপতিত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব, এদের মাঝের যে অ্যাঙ্গেলটা। তাহলে এক্ষেত্রে বি ও যে আলোকরশ্মিটা সেটা হচ্ছে আপতিত আলোকরশ্মি, তাহলে এই কোণটা হচ্ছে আপতন কোণ এবং এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এক্ষেত্রে আপতন কোণ হচ্ছে আর, প্রতিসরণ কোণ হচ্ছে আই। তাহলে আপতন কোণ যদি আর, প্রতিসরণ কোণ যদি আই হয়,
তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি সাইন আর বাই সাইন আই, অর্থাৎ সাইন অফ আপতন কোণ ডিভাইডেড বাই সাইন অফ প্রতিসরণ কোণ। তাহলে এক্ষেত্রে আপতন কোণ যেহেতু আর, প্রতিসরণ কোণ যেহেতু আই, সেহেতু আমরা লিখছি সাইন আর বাই সাইন আই ইকুয়াল টু আলোটা বি থেকে এতে প্রতিসৃত হয়েছে। তাহলে যেহেতু বি থেকে এতে প্রতিসৃত হয়েছে, সেক্ষেত্রে প্রতিসরাঙ্কটা হবে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম উইথ রেসপেক্ট টু বি। তাহলে বির সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, তাহলে বির সাপেক্ষে এ প্রতিসরাঙ্ককে আমরা লিখি বি মিউ এ, অর্থাৎ যার সাপেক্ষে করছি সেটাকে শুরুতে দেবো, যার প্রতিসরাঙ্ক করছি তাকে পরে দেবো, মিউ এর দুপাশে। তাহলে এ মিউ বি মানে এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক, বি মিউ এ মানে বিটা স্মল, মিউটা বড়, এটা স্মল। তাহলে বি মিউ এ মানে বির সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক। তাহলে সাইন আই বাই সাইন আর হচ্ছে এ মিউ বি, সাইন আর বাই সাইন আই হচ্ছে বি মিউ এ। তাহলে আমরা বলতে পারি যে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে তুমি যদি 1 আর 2 এই দুটো ইকুয়েশনকে গুণ করে দাও, তাহলে 1 ইন্টু 2 তুমি যদি করো, তাহলে তুমি পাবে সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই ইকুয়াল টু এ মিউ বি ইন্টু বি মিউ এ। তাহলে এ মিউ বি ইন্টু বি মিউ এ, এই রাশির যে গুণফল, এই দুটো রাশির যে গুণফল, সেটা সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই। তাহলে সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই করলে সাইন আই কেটে যাবে, সাইন আর কেটে যাবে, তাহলে এই রাশির ভ্যালুটা দাঁড়াবে 1। এটাই হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা, যে এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক যা হবে, বির সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক ঠিক তার অপোজিট হবে, অর্থাৎ এ মিউ বি ইন্টু বি মিউ এ ইকুয়াল টু 1। তাহলে এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ এ, অর্থাৎ বলতে পারি যে এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক যা হবে, বির সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক ঠিক তার রেসিপ্রোকালটা হবে। রেসিপ্রোকাল মানে যদি এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক 4/3 হয়, বির সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক 3/4 হয়ে যাবে। যদি এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্কটা 4/3 হয়, তাহলে বির সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক মানে 1/4/3, অর্থাৎ 3/4 হয়ে যাবে। অর্থাৎ এই দুটো রাশির গুণফল সবসময় 1 হবে, অর্থাৎ দুটো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের গুণফল সবসময় 1। তাহলে প্রমাণ করলাম কি করে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এ মিউ বি। যেহেতু আলোর গতিপথ প্রত্যাবর্তনশীল, সেহেতু আলোটা এই পথেই প্রতিফলিত হবে। তাহলে সাইন আর বাই সাইন আই ইকুয়াল টু বি মিউ এ। এ মিউ বিটা কি, এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক, বি মিউ এটা বির সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক। তাহলে এ মিউ বি ইন্টু বি মিউ এ ইকুয়াল টু 1, অর্থাৎ এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক ইন্টু বির সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি যে দুটো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের গুণফল সবসময় 1 হবে। তাহলে আমরা বলতে পারি যে বায়ুর সাপেক্ষে, এটা ধরে নাও বায়ু, এয়ার, এটা ধরে নাও গ্লাস। তাহলে এয়ার সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক যদি x হয়, তাহলে গ্লাসের সাপেক্ষে এয়ারের প্রতিসরাঙ্ক হবে 1/x, অর্থাৎ সবসময় রেসিপ্রোকাল রাশিটা হবে। তাহলে এটাই হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক বিষয়টা কি, পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে যখন বি মিডিয়ামটা বি মিডিয়ামই আছে, এ মিডিয়ামের জায়গায় যখন আমরা এয়ার অথবা শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম নিয়ে নেব, তাহলে আইদার এয়ার অর ভ্যাকুয়াম যদি এ মিডিয়ামের জায়গায় আমি রিপ্লেসড করে দিই, তখনই সেটা পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্যালকুলেশন হয়ে যাবে। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ শূন্য মাধ্যম থেকে কোনো একটা আলোকরশ্মি এলো, এসে বিমাধ্যমে প্রতিসরণ ঘটলো, তাহলে সাইন আই বাই সাইন আর যে রেশিওটা, সেটাকে বলে পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অর্থাৎ অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা শূন্য মাধ্যম ইউজ করি বা ভ্যাকুয়ামটাকে ইউজ করি। তাহলে ভ্যাকুয়ামের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা বলি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা পরম প্রতিসরাঙ্ক। তাহলে বিষয়টা আপেক্ষিক প্রতিসরাঙ্ক থেকেই আসে, যে হ্যাঁ আপেক্ষিক প্রতিসরাঙ্কের পুরো ক্যালকুলেশনটা হলো, তারপর আমরা বলছি যে হ্যাঁ যদি শূন্য মাধ্যম থেকে কোনো একটা মাধ্যমে আলো এসে পড়ে, তখন সেই শূন্য মাধ্যমের সাপেক্ষে আমরা বলবো বা বায়ু মাধ্যমের সাপেক্ষে আমরা বলবো সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এরপর আমরা পড়ব যে প্রতিসরাঙ্কের সাথে বা মিউ এর সাথে, মিউ আমরা দেখলাম একটু আগে যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর স্নেলের সূত্র অনুযায়ী। তো এবার আমরা দেখব যে মিউ এর সাথে আলোর গতিবেগের সম্পর্ক, মিউ এর সাথে ল্যামডার সম্পর্ক। তো মিউ এর সাথে আলোর গতিবেগের সম্পর্ক কি বলছে, লাইটকে তুমি যদি একটা ওয়েভ হিসাবে ধরে নাও, কারণ লাইটের দুরকম নেচার আছে, একটা ওয়েভ নেচার আছে, একটা পার্টিকেল নেচার আছে। অর্থাৎ লাইটকে একটা ওয়েভ হিসাবে ধরে নেওয়া যেতে পারে যে হ্যাঁ লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ,
তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে ধরে নেওয়া যেতে পারে, অথবা লাইটকে কিন্তু অনেকগুলো ফোটন পার্টিকেলের সমষ্টি হিসাবেও ধরে নেওয়া যেতে পারে। তাই লাইটের দুটো নেচার হয় বেসিক্যালি, একটা নেচার হয় ওয়েভ নেচার, একটা হয় পার্টিকেল নেচার। এটাকে ডুয়াল থিওরি অফ লাইট বলে। তো ডুয়াল থিওরি অফ লাইটের প্রসঙ্গটা না, আমরা যাচ্ছি যে ওয়েভ থিওরি। তো ওয়েভ থিওরি অনুযায়ী আমরা জানি যে কোনো একটা লাইটকে আমরা যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে কনসিডার করি, তাহলে কোনো একটা মাধ্যমের যে প্রতিসারাঙ্ক বা মিউ, সেই মিউটা কত হবে না, মিউ ইকুয়াল টু সি বাই ভি। মিউ ইকুয়াল টু সি বাই ভি। সিটা কি সবাই জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ বা স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম মিডিয়াম। যে হ্যাঁ, শূন্য মাধ্যমে আলো যে স্পিডে চলে তার ভ্যালুটাও আমরা জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি না জানো তাহলে লিখে রাখতে পারো যে সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বা বাতাস মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ শূন্য মাধ্যমে আলো এই বেগে চলাচল করে বা বায়ু মাধ্যমে আলো এই বেগে চলাচল করে। দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে সি যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাহলে ভিটা কি, ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ বা যে মিডিয়াম নিয়ে আমরা কাজ করছি বা যে মিডিয়ামের প্রতিসারাঙ্ক আমরা জানতে চাইছি। ধরে নাও এই মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ, তাহলে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক যদি মিউ হয়, তাহলে ভিটা কি, ভিটা হচ্ছে মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আলোর বেগ। তাহলে মিউ ইকুয়াল টু সি বাই ভি। সি বাই ভি মানে হচ্ছে, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি মানে ওই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, তাহলে মিউ ইকুয়াল টু সি বাই ভি। সির ভ্যালু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভির ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে যে ওই মাধ্যমে আমরা আলোর বেগ কত জানি। ধরে নাও এটা কাচ মাধ্যম আছে, এটা ধরে নাও যে একটা কাচ মাধ্যম, তাহলে সিটা তো আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু কাচ মাধ্যমের মধ্যে দিয়ে আলোর গতিবেগ কত সেটা আমরা জানি না। সেটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি কিভাবে, কারণ কাচের আমরা প্রতিসারাঙ্ক জানি, মিউ জানি, তাহলে মিউ জানি, সি জানি, তাহলে ভিটা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি। তো বলছে যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.5। বায়ুর সাপেক্ষে কাচের যে প্রতিসারাঙ্ক সেটা হচ্ছে 1.5। তাহলে মিউয়ের জায়গাতে 1.5 বসাবে। সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগের ভ্যালু কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভি। ভিটা কি, কাচের মধ্যে দিয়ে যখন আলোটা পাস করছে তখন আলোর ভেলোসিটি কত, অর্থাৎ স্পিড অফ লাইট ইন গ্লাস মিডিয়াম। তাহলে ভি ইকুয়াল টু তুমি পেয়ে যাবে 3 × 10⁸ বাই 1.5, হিসাব করলে আসে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ কাচ মাধ্যমের মধ্যে দিয়ে যখন আলো পাস করবে তখন আলোর ভেলোসিটি হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এইটাই কাজে লাগে, এই ফর্মুলাটার যে বেসিক কাজ সেটা বেসিক্যালি এটাই, যে কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আলোর গতিবেগ কত সেটা তুমি নির্ণয় করবে কী করে, বলছে মিউ ইকুয়াল টু সি বাই ভি। তাহলে সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ভি। ভি মানে হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ কত বা ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট পার্টিকুলার মিডিয়াম। তো আমরা বলছি যে কাচ মানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক আমরা জানি, কোনো একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক আমরা সবসময় জানি, প্রতিসারাঙ্ক আমরা নির্ণয় করতে পারি বা নির্ণয় করা যায় খুব ইজিলি। তো মিউর ভ্যালু আমরা জানি, তো মিউ হচ্ছে কত 1.5, কাচের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.5। তাহলে ভিটা কত, তাহলে 1.5 ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভি। তাহলে ভি ইকুয়াল টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বেগ কত সেটা আমরা এই ফর্মুলা দিয়ে ইজিলি জানতে পারি। সেকেন্ড আরেকটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে মিউ। মিউ মানে কত, মিউ হচ্ছে সি বাই ভি। এবার সিটা কি, শূন্য মাধ্যমে আলোর বেগ যার ভ্যালু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি যে কোনো একটা আলোক রশ্মি বা কোনো একটা আলোর বেগ, মানে কোনো একটা আলোর যে বেগ তার সর্বোচ্চ ভ্যালু কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আলো যখন যায় বা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে আলো যখন পাস করে বা বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলো যখন পাস করে তার বেগ তখন সর্বোচ্চ হয়। অর্থাৎ আলোর বেগের যে শূন্য মাধ্যমে আলোর বেগ সেটাই সর্বোচ্চ। তো শূন্য মাধ্যমে যেহেতু আলোর বেগ সর্বোচ্চ, সেহেতু আমরা বলতে পারি যে সিটা মিউ ইকুয়াল টু সি বাই ভি। তাহলে সির ভ্যালুটা অলওয়েজ ভির থেকে বড় হবে, কারণ এমন কোনো মিডিয়াম নেই যার ভ্যালুটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সব ভির ভ্যালুই কিন্তু কম, দেখো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, 1 × 10⁸ মিটার পার সেকেন্ড, 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে মিউ ইকুয়াল টু সি বাই ভি।
তাহলে যেহেতু সিটা সব সময়ের জন্য ভির থেকে বড়, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ, বা বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলো যখন যায় তার বেগ সর্বোচ্চ হয়, তার থেকে বেশি বেগ হওয়া কখনো সম্ভব নয়। সেহেতু আমরা বলতে পারি যে সিটা যেহেতু ভির থেকে অলওয়েজ বড়, সেহেতু মিউর ভ্যালুটা অলওয়েজ একের থেকে বড়। এই বিষয়টা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে মিউর ভ্যালুটা কিন্তু অলওয়েজ একের থেকে বড়, অর্থাৎ কোনো একটা মাধ্যমের যে প্রতিসারাঙ্ক তার ভ্যালুটা সব সময় একের থেকে বড়। এবার এটা বায়ু মাধ্যমের জন্য কী হবে? বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বেগকে 3×10⁸ মিটার/সেকেন্ডই ধরা হয়। তাহলে সেক্ষেত্রে মিউ ইকুয়াল টু c/v। তাহলে c/v তুমি যদি করো তাহলে সি তো সি থাকবে কনস্ট্যান্ট, ভির জায়গাতেও সি হয়ে যাবে, তাহলে মিউ ইকুয়াল টু 1। তাহলে আমরা বলি যে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলো যখন পাস করে, বায়ু মাধ্যমের প্রতিসারাঙ্ক তখন 1 হয়, বা বায়ুর প্রতিসারাঙ্ক কত? ওপেন এয়ারের প্রতিসারাঙ্ক কত? 1। ভ্যাকুয়ামের প্রতিসারাঙ্ক 1। বাকি সব জিনিসের প্রতিসারাঙ্ক আমাদের নির্ণয় করতে হয় c/v এই ফর্মুলাটা দিয়ে। এরপর আমরা দেখব যে মিউয়ের সাথে ল্যামডার সম্পর্ক, বা আলোর প্রতিসারাঙ্কের সাথে ল্যামডার সম্পর্কটা কি। তো ল্যামডার সম্পর্ক কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। তো মিউয়ের সাথে ল্যামডার সম্পর্ক নির্ণয় করতে হবে। তো বিজ্ঞানী কশি বলে একজন বিজ্ঞানী, সেই সময়ে কশি বলে একজন বিজ্ঞানী, তিনি মিউয়ের সাথে ল্যামডার একটা সম্পর্ক নির্ণয় করেছিলেন, বা একটা ফর্মুলা এস্টাবলিশ করেছিলেন। তিনি বলছেন যে কোনো একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যম ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো একটা আলো এসে পড়ছে, তাহলে মিউ ইকুয়াল টু, এই মিউটা হচ্ছে প্রতিসারাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ অফ আ ওয়েভ। লাইটের আমরা জানি যে প্রত্যেকটা লাইটের জন্য আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য হয়, তো প্রত্যেক আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট লাইটের জন্য আলাদা আলাদা প্রতিসারাঙ্ক আমরা পাবো, বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ হয় যদি আলোর কালার চেঞ্জ হয়। তো সেটাই বলছে যে মিউটা ল্যামডার ওপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? ফর্মুলা বলছে মিউ ইকুয়াল টু a+b/λ²। মিউ ইকুয়াল টু a+b/λ², যেখানে a আর b এই দুটো রাশি হচ্ছে কনস্ট্যান্ট। a আর b দুটো কনস্ট্যান্ট রাশি যারা মিডিয়ামের উপর ডিপেন্ড করে। মিউ হচ্ছে কোনো একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্যাট মিডিয়াম, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে তুমি দেখতে পারো যে মিউটা ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক, মিউটা প্রপোর্শনাল টু 1/λ² বা 1/λ সাথে ব্যস্তানুপাতিক। তাহলে মিউর ভ্যালু, ল্যামডার ভ্যালু যত বাড়ছে মিউর ভ্যালু তত কমছে, অর্থাৎ যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো তুমি কোনো একটা মাধ্যমের উপর ফেলবে তত তার প্রতিসারাঙ্ক কমবে, অর্থাৎ কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো ফেলছো, প্রতিসারাঙ্ক বাড়ছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য তুমি যদি বাড়াও প্রতিসারাঙ্কের ভ্যালু কমবে, তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু তুমি যদি বাড়াও তাহলে প্রতিসারাঙ্কর ভ্যালু বাড়বে। তো এটাই হচ্ছে মিউয়ের সাথে ল্যামডার সম্পর্ক, যে মিউটা প্রপোর্শনাল টু 1/λ²। তাহলে মিউ ইকুয়াল টু a+b/λ², তাহলে মিউটা ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ল্যামডা যত বাড়ছে মিউ তত কমছে, ল্যামডা যত কমছে মিউ তত বাড়ছে। তো মিউয়ের সাথে ল্যামডা তুমি যদি একটা গ্রাফ আঁকো, সেই গ্রাফটা খুব সুন্দর হয়। মিউকে আমরা ওয়াই অক্ষে রাখছি, ল্যামডাকে আমরা এক্স অক্ষে রাখছি। তাহলে মিউয়ের সাথে ল্যামডার আমরা যখন একটা গ্রাফ আঁকি তখন সেই গ্রাফটা সমপরাবৃত্ত নেচারের হয়, বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা হাইপারবোলা নেচারের হয়। ওয়াই অক্ষে আমরা মিউকে রাখছি, এক্স অক্ষে আমরা ল্যামডাকে রাখছি। তাহলে ওয়াই অক্ষে আমরা মিউ, এক্স অক্ষে ল্যামডা। তাহলে মিউয়ের সাথে ল্যামডার যে গ্রাফটা, সেই গ্রাফটা এরম নেচারের হয়, এবং এই গ্রাফটাকে বলে হাইপারবোলা নেচারের গ্রাফ। কেন? এক্ষেত্রে ল্যামডার ভ্যালু যত বাড়ছে মিউর ভ্যালু তত কমছে, ল্যামডার ভ্যালু যত কমছে মিউর ভ্যালু তত বাড়ছে। ইকুয়েশন থেকেও আমরা তাই দেখতে পাচ্ছি। তাহলে তোমাদের পরীক্ষাতেই কশির ইকুয়েশন বা কশিস ইকুয়েশন এটা আসে পরীক্ষাতে, যে কশির ইকুয়েশনটা কি বা মিউয়ের সাথে ল্যামডার সম্পর্ক কি। তাহলে মিউ ইকুয়াল টু a+b/λ², যেখানে a b দুটো কনস্ট্যান্ট, মিউ প্রতিসারাঙ্ক এবং ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। তাহলে মিউ ইকুয়াল টু a+b/λ², a b দুটো কনস্ট্যান্ট যারা মিডিয়ামের ওপর ডিপেন্ড করে, এবং মিউ এবং ল্যামডা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে মিউর সাথে ল্যামডা তুমি যদি একটা গ্রাফ আঁকো, সেই গ্রাফটা হাইপারবোলা নেচারের গ্রাফ হবে। হাইপারবোলা নেচারের গ্রাফ বলতে ল্যামডার ভ্যালু যত বাড়ছে মিউর ভ্যালু তত কমছে, ল্যামডার ভ্যালু যত কমছে মিউর ভ্যালু তত বাড়ছে। এবার আমরা দেখব যে ডেভিয়েশন অফ আ রে ডিউ টু রিফ্র্যাকশন বা
প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি কীরকম হচ্ছে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা এর আগে দেখেছিলাম যেদিন আমরা প্রতিফলনের সূত্র করিয়েছিলাম লেকচার নাম্বার 1-এ, তো সেখানে দেখেছিলাম যে প্রতিফলনের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় এবং প্রতিফলনের ফলে আলোকরশ্মির চ্যুতির ফর্মুলা কী হয়, বা 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর, বা 180 ডিগ্রি মাইনাস 2i অথবা 180 ডিগ্রি মাইনাস 2r। এক্ষেত্রেও আমরা দেখব দুটো ডেভিয়েশন আছে বা দুটো টাইপের ডেভিয়েশন আছে। এক নম্বর কন্ডিশন হতে পারে যে আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ ঘটছে, অথবা হতে পারে আলোটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ ঘটছে। তো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের জন্য আলোর ডেভিয়েশন কীরকম হচ্ছে সেটা দেখব। তারপর দেখব যে ঘন থেকে লঘুতে প্রতিসরণের জন্য আলোর ডেভিয়েশনটা কীরকম হচ্ছে। তো লঘু থেকে ঘনতে আলো যখন প্রতিসরণ ঘটবে তখন আলোটা অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে আমরা এক চান্সে ছবিটা যদি আঁকি, তাহলে এটা একটা প্রতিসারক মাধ্যম বি। তাহলে কোনো একটা আলোকরশ্মি প্রতিফলকের উপর এসে, প্রতিসারক তলের উপর এসে পড়লো। এটা আপতন বিন্দু, এটা আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং এটা প্রতিসৃত আলোকরশ্মি। তাহলে এ ও যদি আপতিত আলোকরশ্মি হয়, ও বিটা প্রতিসৃত আলোকরশ্মি। ওটা আপতন বিন্দু এবং ও বিন্দুতে তুমি যদি একটা নর্মাল অঙ্কন করো বা পারপেন্ডিকুলার অঙ্কন করো, সেটা হচ্ছে ও ডি। তাহলে আমরা জানি যে এ ও ডি এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এবং অ্যাঙ্গেল বি ও কে, এই বিন্দুটা যদি কে হয় তাহলে অ্যাঙ্গেল বি ও কে হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণ কোণ। তাহলে চ্যুতি বিষয়টা কি বা ডেভিয়েশন বিষয়টা কি? ডেভিয়েশন হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, যারা একটা আলোকরশ্মি আলোর অরিজিনাল গতিপথ, আরেকটা আলোকরশ্মি আলোর প্রকৃত গতিপথ। মানে যদি প্রতিসারক তলটা না থাকতো, সি এফ যদি আমি একটা প্রতিসারক তল বলি যে হ্যাঁ এটা একটা প্রতিসারক মাধ্যম, এই প্রতিসারক মাধ্যমটা যদি না থাকতো বা প্রতিসারক তলটা যদি না থাকতো, তাহলে আলোটা সোজাসুজি মুভ করতো, আলোর কোনো রকম ডেভিয়েশন হতো না। তাহলে আলোটা স্রেফ এ ও পথে বেরিয়ে যেত, বা আমি যদি ডটেড লাইন দিয়ে দেখাই তাহলে আলোটা ও এম পথে বেরিয়ে যেত। তাহলে ও এম হচ্ছে আলোর গতিপথ হওয়া উচিত ছিল যদি প্রতিসারক তলটা না থাকতো বা আলোর প্রতিসরণ না ঘটতো। তাহলে আলোর প্রতিসরণ না ঘটলে আলোর যাওয়ার কথা ছিল ও এম পথ বরাবর, কিন্তু প্রতিসারক তলটা থাকার জন্য বা আলোর প্রতিসরণ হওয়ার জন্য আলোর বর্তমান গতিপথ হচ্ছে ও বি। তাহলে ও এম এবং ও বি এদের মাঝের যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল বি ও এম, এই কোণটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা ডেল্টা। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি। তো ডেল্টা ইকুয়াল টু তাহলে কত হবে? এই কোণটা যদি পুরোপুরি আই হয় তাহলে এই কোণটাও পুরোপুরি আই। কেন? এটা একটা সরলরেখা ডিকে, এটা একটা সরলরেখা এবি। তাহলে ডিকে এবং এবি দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিপ্রতীপ কোণ অনুযায়ী অ্যাঙ্গেল এ ও ডি এবং অ্যাঙ্গেল এম ও কে এই দুটোর ভ্যালু সমান। তাহলে এই কোণটা আই হলে এই পুরো কোণটা আই, তাহলে এই পুরো কোণটার ভ্যালু হচ্ছে আই। এবার এই পুরো কোণটাকে আমরা দুটো অ্যাঙ্গেলে ভাগ করে নিচ্ছি, একটা অ্যাঙ্গেল আর, একটা অ্যাঙ্গেল ডেল্টা। তাহলে আর প্লাস ডেল্টা ইকুয়াল টু আই। তাহলে ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, অর্থাৎ আই মাইনাস আর যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে ডেভিয়েশন অফ লাইট ডিউ টু রিফ্র্যাকশন। যে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি কতটা হয়েছে? আই মাইনাস আর। কী করে হলো? যে এও কোনো একটা আলোকরশ্মি কোনো একটা প্রতিসারক তল সিএফ এর উপর এসে পড়লো, সিএফ এর উপর পড়ার ফলে আলোটা অভিলম্বের দিকে সরে এলো, অভিলম্বের দিকে সরে আসার ফলে আপতন কোণ অ্যাঙ্গেল এ ও ডি, প্রতিসরণ কোণ অ্যাঙ্গেল বি ও কে, অর্থাৎ এই কোণটা আই, এই কোণটা আর। এবার বলছে যে যদি প্রতিসারক তলটা না থাকতো বা আলোর প্রতিসরণ না করতো তাহলে আলোটা ও এম পথে সোজাসুজি বেরিয়ে যেত, কিন্তু প্রতিসারক তলটা থাকার জন্য আলোটা ওবি পথে প্রতিসৃত হয়েছে। তাহলে ও এম এবং ওবি এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা বা ডেভিয়েশন। তাহলে ডেল্টা ইকুয়াল টু এই কোণটা পুরো আই, তাহলে এই কোণটাও পুরো আই, বিপ্রতীপ কোণ অনুযায়ী দুটো বিপ্রতীপ কোণ পরস্পর সমান। তাহলে আইকে আমরা দুটো ভাগে স্প্লিট করতে পারি, একটা আর প্লাস ডেল্টা। তাহলে আর প্লাস ডেল্টা ইকুয়াল টু আই, তাহলে ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। তাহলে লঘু থেকে ঘনতে আলো যখন প্রতিসরণ ঘটে তখন আই মাইনাস আর করলে আমরা ডেভিয়েশনটা পেয়ে যাবো। তাহলে 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, ধরে নাও কোনো একটা আলোকরশ্মি কোনো একটা প্রতিসারক তলের উপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে।
তাহলে আপতন কোণ হচ্ছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ ধরে নাও 30 ডিগ্রি। তাহলে আই মাইনাস আর অর্থাৎ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 15 ডিগ্রি, 15 ডিগ্রি হচ্ছে তার ডেভিয়েশন বা চ্যুতি। সেকেন্ড বিষয়টা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর যখন প্রতিসরণ ঘটবে তখন আলোর ডেভিয়েশনটা কীরকম হবে। তাহলে ধরে নাও যে এটা কোনো একটা মাধ্যম, তাহলে এটা একটা ঘন মাধ্যম, এটা একটা লঘু মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের উপর কোনো একটা আলোকরশ্মি এসে পড়লো। তাহলে কোনো একটা আলোকরশ্মি ঘন থেকে লঘুতে যখন আপতিত হয় তখন প্রতিসারক কর্তৃক প্রতিসরণের পর আলোটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে আলোটা এই পথে বেরিয়ে যাবে। তাহলে ধরে নাও যে এ ও কোনো একটা আলোকরশ্মি, তাহলে এ ও হচ্ছে ইনসিডেন্ট রে আপতিত আলোকরশ্মি, ও বি হচ্ছে প্রতিসৃত আলোকরশ্মি, এগুলো এখন জানো তোমরা। ও হচ্ছে আবর্তন বিন্দু, ও ডি হচ্ছে আবর্তন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব। তাহলে বলছে যে এক্ষেত্রে আপতন কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও কে, এই কোণটা হচ্ছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এবং অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হচ্ছে এই কোণটা, দ্যাট ইজ আর। তাহলে এই কোণটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই কোণটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তো বলছে এক্ষেত্রেও তাই, যে প্রতিসারক মাধ্যমটা যদি না থাকতো তাহলে আলোটা এ ও পথে বেরিয়ে যেত। এ ও পথে বেরিয়ে যাওয়া মানে আলোটা ধরে নাও যে ও এম পথে বেরিয়ে যেত। তাহলে এক্ষেত্রেও আলোটা ও এম পথে বেরিয়ে যেত যদি, বা এ ও এম পথে বেরিয়ে যেত যদি আলোটা প্রতিসরণ না ঘটতো বা আলোর প্রতিসারক তলটা না থাকতো। সামনে যে প্রতিসারক তলটা আছে এটা যদি না থাকতো তাহলে আলোটা ও এম পথে বেরিয়ে যেত। কিন্তু প্রতিসারক তল থাকার জন্য আলোটা ওবি পথে প্রতিসৃত হচ্ছে। তাহলে ওএম এবং ওবি এদের মাঝের যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে ওএম এবং ওবি এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এটা ওএম ডটেড সরলরেখা, এটা ওবি। তাহলে ওএম এবং ওবি এদের মাঝের অ্যাঙ্গেলটাই হচ্ছে ডেল্টা বা ডেভিয়েশন। তাহলে এক্ষেত্রে ডেভিয়েশনের ফর্মুলাটা কী হবে, বলছে এই কোণটা পুরো আই, এই কোণটা আই, এবং এই কোণটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, এবং এটা হচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টা প্লাস আর অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা এদের যে সমষ্টি সেটা কি আইয়ের সাথে সমান। অর্থাৎ এক্ষেত্রে ডেল্টার ভ্যালুটা কী হবে আর মাইনাস আই। অর্থাৎ প্রতিসরণ কোণ হচ্ছে এই পুরোটা, এখান থেকে তুমি যদি এইটুকুকে বাদ দাও তাহলে তুমি এতটা পেয়ে যাবে, সেটাই হচ্ছে বাস্তবে আই। অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই। অর্থাৎ প্রতিসরণ কোণ থেকে আপতন কোণ তুমি যদি বিয়োগ করে দাও তাহলে তুমি ডেভিয়েশনটা পেয়ে যাবে। তাহলে লঘু থেকে ঘনতে আলো যখন প্রতিসরণ ঘটছিল তখন আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ হচ্ছে ডেল্টা। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর যখন প্রতিসরণ ঘটছে তখন প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ অর্থাৎ আর মাইনাস আই হচ্ছে ডেল্টা। তাহলে এক্ষেত্রে ডেল্টা আই মাইনাস আর, এক্ষেত্রে ডেল্টা আর মাইনাস আই। খুব সহজ দুটো জিনিস। এটাই হচ্ছে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি বা ডেভিয়েশন অফ আ রে ডিউ টু রিফ্র্যাকশন। তো ক্লাস 10-এর প্রতিসরণের যা যা আছে বেসিক জিনিস সব কিছু করিয়ে দেওয়া হলো। এরপর দিন আমরা পড়াবো যে সমান্তরাল কাচফলকের উপর আলো পড়লে আলোর প্রতিসরণের ফলে আলোর যে গতিপথ, সেই গতিপথটা কীরকম হয়। আলোর কি আপতিত আলোকরশ্মি নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল থাকে, কেবল শুধুমাত্র পার্শ্ব সরণ বা ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট ঘটে। তারপর দেখাবো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, লেন্সের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, সেখানেও বহু ছবি রবি আছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।